কেমন আছো সবাই তোমরা? অনার্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, অনার্সের হিসাব বিজ্ঞান বিভাগের ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এই আজকের এই লেকচার বিবিএ ক্লাসের। তাহলে আমরা গত সপ্তাহে যে পর্যন্ত ছিলাম তারপরে আজকের এই লেকচার দেওয়া। আমরা এর আগে প্লান্ট অ্যাসেটের যে বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। লাস্ট লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম সাম অফ দ্য ইয়ার্স ডিজিট মেথডে কীভাবে অবচয় নির্ণয় করতে হয়, এবং সেই যদি মাঝামাঝি হয় বা সারা বছর হয় তাহলে কীভাবে রেকর্ড দিতে হয়। তো আজকে মূলত এই যে তিনটি পদ্ধতি আগে গিয়েছে তোমাদের, আজকে চতুর্থ এবং আসলে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে গুরুত্বপূর্ণ পদ্ধতি কিন্তু অনেকগুলো আছে। তো অনেকগুলোর মধ্য থেকে কয়েকটিকে বেছে নিয়ে তোমাদের জন্য এই পদ্ধতিগুলোর প্রয়োগ কিন্তু দেখাচ্ছি। কিছু কিছু যেসব পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলারই আমি লেকচার দিচ্ছি না, যেমন ধরো অ্যানুইটি মেথড বা বিমাপত্র পদ্ধতি বা এইরকম কোনো যে পদ্ধতিগুলো আমরা বিগত সময় দেখি নাই যে পরীক্ষায় আসছে, এই সমস্ত পদ্ধতিগুলোকে কিন্তু আমি অ্যাভয়েড করে গেলাম। তো যাই হোক, বিবিএ সেকেন্ড ইয়ারের অনার্স এবং পাস কোর্সের শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, অন্তত আলোচনার পাশাপাশি তোমরা বইগুলো একটু দেখে নিবা। কারণ এইখানে আসলে যেটি অনলাইনে কারণ বুঝতেছ যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি শুধু বলে যাচ্ছি, তোমরা হয়তো কিছু দেখতেছো। এই ওয়ান ওয়ে কমিউনিকেশন না হয়ে যদি টু ওয়ে কমিউনিকেশন করা যেত তাহলে ভালো হতো। কিন্তু টু ওয়ে কমিউনিকেশনে দেখছি যে কিছু ঝামেলা আছে। যেমন ধরো আমি যদি জুমে ক্লাস নিই, তো জুমে ক্লাসের কিন্তু আমি নিতে পারি। ক্লাস নিলে পরে যেটি হবে সেটি হলো এটার দীর্ঘমেয়াদী রেকর্ড থাকবে না, অথবা রেকর্ড দিয়ে তারপর আবার আপলোড দিতে হবে। তো এইখানে একটা ঝামেলা আছে। আরেকটা হলো যে জুম ক্লাসে কারা প্রবেশ করতেছে সবাইকে কিন্তু আমি চিনিও না। এখন হয়তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরা এক একজন ঢুকলা, তারপর ক্লাসগুলোকে ইন্টারাপশন করা বা বিরক্তিকর অবস্থাতে নিয়ে যাওয়া, তখন দেখছি যে এই ক্লাসগুলো নেওয়া প্রায় সম্ভবই হয় না। তো যাই হোক, ওয়ান ওয়ে হোক আর টু ওয়ে হোক, আমরা ক্লাসে নিয়মিত আসছি, পড়াগুলো তোমরা একটু দেখবে। আর যেহেতু আমার চ্যানেলের মধ্যে থাকলোই, এই ভিডিওগুলো যদি শুধুমাত্র কলেজের ফেসবুক পেজে থাকছে তা কিন্তু না, আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু এই লেকচারগুলি সারা জীবনের জন্য রয়ে গেল। তোমরা প্রয়োজনে এখান থেকে দেখে নিবে, ভুলে গেলে আবার একটু এই বারবার এখানে ঢুকে প্রবেশ করবা যে স্যার কী আলোচনা করছিল, কীভাবে আলোচনা করছিল। আশা করি এগুলো তোমাদের জন্য কাজে লাগবে। তো এটা হইতে পারে যে শেখার জন্য শিক্ষকের বাসায় না দৌড়ে এই অনলাইন ক্লাসেও তুমি ইচ্ছা করলে এখান থেকেও তুমি আয়ত্ত করে নিতে পারো। তো এই সকল কারণে আসলে ইউটিউব চ্যানেলের কিছু সুবিধা আছে। তো যাই হোক, ইউটিউব চ্যানেল যদি দেখতে থাকো, দেখতে দেখতে এক সময় তাহলে সাবস্ক্রাইব করে দিও, যে অন্তত তোমরা যে দেখো সেটা আমি বুঝতে পারবো। ভিউয়ার শুধু না, তো ভিউয়ার বাড়ানো আমার কোনো ইচ্ছাও নাই, কারণ অটোমেটিক্যালি তোমার প্রয়োজন থাকলে তুমি অবশ্যই দেখবে। সাবস্ক্রাইবও একই কথা। সাবস্ক্রাইবের কথা হচ্ছে যে নতুন নতুন ভিডিও যখন আসে তোমরা হয়তো তখন সেটা খেয়াল রাখতে পারো না, তো এই কারণে সাবস্ক্রাইব করে দিবে, এবং বেল আইকন যেটা আছে সেটাকে তুমি ইচ্ছা করলে চাপ দিয়ে রাখতে পারো, যাতে তুমি নোটিফিকেশন পাও এবং নতুন নতুন ভিডিওগুলো যাতে দেখতে পারো এই করোনাকালীন সময়ে। তো মূল কথায় চলে আসি, যে আমরা তিনটি পদ্ধতির পরে চতুর্থ যে পদ্ধতি যেটি ছিল, এই আমাদের এখানে আমি ইউনিট বেজই বলতেছি এটাকে, যে প্রোডাকশন বেজ বা ইউনিট বেজ ডিপ্রিসিয়েশন আমরা কীভাবে বের করি। তো আসলে এই ইউনিট আমরা বলতে কি বুঝি? একক, তাই না? তো একক যদি হয়, একককে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু একক হিসেবে প্রকাশ করি। যেমন ধরো, তোমাদের যদি উদাহরণ দেখাই, যে ধরো আমার একটা টেক্সটাইল মিল আছে, যেখানে একটা মেশিন কিনছি ধরো 1 কোটি টাকা দিয়ে, যে মেশিনটি 10 কোটি মিটার কাপড় তৈরি করতে পারবে নেক্সট 10 ইয়ার্সে। তো এইখানে এই যে পরিমাপের যে একক পেলাম সেটা হলো মিটার। তা আমি যদি চাই বা আমরা যদি চাই যে পার মিটারে ডিপ্রিসিয়েশন কত, এই যে পদ্ধতি, এই যে এককের উপরে ভিত্তি করে যদি অবচয়টা বের করো, তাহলে কিন্তু সেটা ইউনিট বেজ হয়ে যাবে বা প্রোডাকশন বেজ হয়ে যাবে।
এখন এইরকম আর কি আছে, এটা না কাপড় দিয়ে বুঝাইলাম যে ঠিক আছে কাপড় মাপি আমরা মিটারে কিংবা ইয়ার্ডে বা গজে, বাংলায় যেটা বলে। আমরা যদি কোনো গাড়িকে যদি অবচয় বের করতে চাই তার উৎপাদনের ভিত্তিতে, যে কোনো একটি গাড়ি সারা বছরে কত কিলোমিটার চলেছে, বা এটার সারা জীবনে বা আয়ুষ্কালের মধ্যে কত কিলোমিটার চলবে, সেইটাকে ভিত্তি ধরে যদি আমরা অবচয় বের করি, তাহলে নিশ্চয়ই গাড়ির বেলা আমাদের পার কিলোমিটারে বের করতে হবে, অথবা যে সমস্ত গাড়িগুলো মাইলেজ আছে সেগুলো মাইলেজের উপর ভিত্তি করে বের করতে হবে। তাহলে এখানে একক পাইলাম হলো কিলোমিটার অথবা একক, এটা হলো দূরত্বের বেলায়। এইরকম যদি হয় যে যেখানে ওজন দিতে হয়, ওজনের একক কি? ওজনের একক আমরা পরিমাপের, আসলে আমি পরিমাপে বিভিন্ন একক নিয়ে কথা বলছি, যে আমরা যদি কোনো বস্তুর ওজন মাপি, বা বিজ্ঞানের ভাষায় সেটাকে হয়তো ভর বলে, তো এইটাকে মাপার ক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে কেজি ব্যবহার করি, কোনো ক্ষেত্রে টন ব্যবহার করি, কোনো ক্ষেত্রে কুইন্টাল ব্যবহার করি। তো যেখানে যেমন থাকে, কেজি যদি হয় তাহলে কেজিতে বের করবো, টনে থাকলে টনে বের করবো, মনে থাকলে মনে বের করবো। আবার যদি তরল পদার্থের বেলায় হয় তাহলে আমরা লিটারে বের করি। তো এই যে যে বিষয়গুলি, সেগুলা যদি আমরা বিভিন্ন পদ্ধতি, অর্থাৎ এই যে একক মাপার যে পরিমাপগুলো আছে, তরল পদার্থের, দৈর্ঘ্যের বা ভরের, এই সমস্ত যে এককগুলো আছে সেই এককের উপর ভিত্তি করে যদি আমরা অবচয় নির্ণয় করি, তাহলে সেটিকে আমরা প্রোডাকশন বেস বা ইউনিট বেস আমরা ডিপ্রিসিয়েশন মেথড বলে থাকি। তো এখানে অনেকগুলো কিন্তু আলোচনা করছি যে এই প্রোডাকশন বেজের মধ্যে কি কি হতে পারে। এছাড়াও হইতে পারে যেমন সংখ্যা গণনার ক্ষেত্রে, যে ধরো তুমি একটি কলম উৎপাদনের, কলম তৈরি করে একটা মেশিন, তো কলম যদি তৈরি করে, তো কলম তুমি কীভাবে গুনো? তুমি হয় একটি, দুইটি, তিনটি, এই যে টি, এটা দ্বারা গুনো, অথবা তুমি ডজনে গুনো, যে এত ডজন, এত গ্রোস, তো এইভাবে কোনো এই এককগুলো যদি আমরা এখানে সংখ্যা টি ব্যবহার করি, ছাতার বেলায় টি ব্যবহার করি, হ্যাঁ, বা কোনো একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি বালতি তৈরি করতেছে, বালতি আমরা টি করি, হ্যাঁ, এই এই যে সংখ্যাগুলো আছে, অতএব সেটি হচ্ছে, তাহলে আমরা এই যে বিভিন্ন পরিমাপের যে এককগুলো পেলাম, সেই এককের উপর ভিত্তি করে যখন আমরা অবচয় নির্ণয় করি, তখন সেইটাকে আমরা এই প্রোডাকশন বেসিস বা ইউনিট বেসিস ডিপ্রিসিয়েশন মেথড বলি। তো যাই হোক, হয়তো লেকচার থেকে কিছু বুঝলা, এবার আমরা আসলে মূল বিষয়বস্তুতে যাই। এইটা বের করা কিন্তু সহজ তোমাদের জন্য। এইখানেও আমরা কি করব, এখানে তোমার প্রথম কর্তব্য হবে, এখানে তথ্যগুলো কেমন থাকে সেটা আগে বলে নিই, বা প্রশ্নটা কেমন থাকে। প্রশ্নটার মধ্যে ধরো যে একটা মেশিন তুমি কিনেছো 2017 সালে। তো 17 সালে, আমি বাংলায় বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে একটা মেশিন কিনেছো তুমি 1 লক্ষ টাকা দিয়ে। তো 1 লক্ষ টাকা দিয়ে কেনার পরে তুমি ধরে নিলা যে আগামী 10 বছরে এই মেশিনটি 1 লক্ষ একক তৈরি করবে, কোনো একটি পণ্য 1 লক্ষ একক তৈরি করবে, এবং আয়ুষ্কাল শেষে যদি মেশিনটি 10,000 টাকায় বিক্রয় করা যায়, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য যদি 10,000 হয়, তাহলে অবচয়যোগ্য, অর্থাৎ যে পরিমাণ অর্থের উপরে আমরা অবচয় বের করি বা অবচয়যোগ্য মূল্য তুমি কি করবা, ভ্যালু অফ অ্যাসেট মাইনাস সালভেজ ভ্যালু। তো এখানে সালভেজ ভ্যালু দিয়ে ভাগ দিয়ে বিয়োগ দিলেই তোমার অবচয়যোগ্য মূল্য 90,000 টাকা পেয়ে যাবা। এখন যদি আমি বলি যে এই মেশিনটি 10 বছরে 1 লক্ষ একক তৈরি করবে, আর তোমার প্রশ্নে কিন্তু বলা থাকবে যে তুমি 2017, 18, 19 এই পর্যন্ত এই 3 বছরের অবচয় দেখাও অন দ্য বেসিস অফ ইউনিট। এখন ধরো প্রশ্নে কিন্তু ইউনিট দেওয়া থাকবে যে 2017 সালে মেশিনটি 6,000 ইউনিট তৈরি করেছে, 2018 সালে 9,000 ইউনিট তৈরি করেছে, 2019 সালে 20,000 ইউনিট তৈরি করেছে, এরকম ধরো কথা যেরকম এক সংখ্যা যেটা বললাম আমি, যে 5,000, 9,000, 20,000 এরকম ইউনিট তৈরি করেছে। এখন তোমাকে যদি বলা হয় যে ভিন্ন ভিন্ন বছরগুলোর প্রোডাকশন বেসিসে বা ইউনিট বেসিসে অবচয় নির্ণয় করো, তখন তাহলে তুমি কি করবা? এখানে হলো প্রশ্নটা, যে পার ইয়ারে অবচয় নির্ণয় করো এবং এই অবচয়কে রেকর্ড দাও। তো রেকর্ডিং কিন্তু তোমাদের এর আগে শিখাইছি, যে প্রশ্নে যদি কোনো কিছু বলা না থাকে সেই ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করে দেব, আর সংশ্লিষ্ট সম্পদকে তুমি ক্রেডিট করে দিতে পারো, অথবা তুমি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন করতে পারো, তোমার যেটা ভালো লাগে। কোনো কিছু বলা না থাকলে তুমি যেটা করবে সেটাই, কিন্তু অবশ্যই নির্ণয় করাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি জরুরি। তাহলে এখানে কিন্তু একটি শব্দ খেয়াল করো, যে আমি যখন প্রশ্নটা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এই মেশিনটি 10 বছর টিকবে, আয়ুষ্কাল টিকবে, কিন্তু তোমাকে প্রশ্নে কিন্তু আয়ুষ্কালের ভিত্তিতে বের করতে বলেনি, তোমাকে বলছে ইউনিট বা অ্যাক্টিভিটি বেস
যে কতটুকু প্রোডাকশন হলো সেই প্রোডাকশনের উপর ভিত্তি করে তুমি অবচয় নির্ণয় করো 2017, 18, 19-এ। তাহলে এখানে আমাদের প্রথমেই যেটি করতে হবে সেটি হলো পার ইউনিট ডিপ্রিসিয়েশনটা বের করে নিবা। প্রথম কাজ কি হবে, আবারও বলছি, প্রথম কাজ হবে তোমাকে একক প্রতি অবচয়টা বের করে। তাহলে একক প্রতি অবচয়টা কিভাবে বের করবা? প্রশ্নটা তাহলে আবার একটু শুনে নাও, প্রয়োজনে তুমি খাতায় লেখো। ইউ বাই এ মেশিন, টাকা 1 লাখ, expected life 10 years and expected production capacity 1 lakh unit. At the end of the economic life of the machine will be sold টাকা 10,000. In 2017, production unit was 5,000, 2018 9,000 and 2019 20,000 unit produced. Calculate last 3 years depreciation on its production. প্রশ্নবোধক চিহ্ন। যে তুমি এটা প্রোডাকশনের ভিত্তিতে তুমি 3 বছরের অবচয় তুমি বের করো, তাহলে খেয়াল করো যে আমি যে কোশ্চেনটা বলেছিলাম সেই কোশ্চেনটারই ইংরেজি বললাম। তাহলে প্রথম কাজ হবে কি, আমরা আবার বলছি এই মেথডটির নাম হচ্ছে প্রোডাকশন বেসিস মেথড বা প্রোডাকশন মেথড। তো এই ক্ষেত্রে আমি কি বলেছি যে প্রথমে আমাদের কাজ হবে একক প্রতি অবচয় নির্ণয় করা। তো ঠিক আছে, একক প্রতি অবচয়টা নির্ণয় করে নিই। প্রোডাকশন মেথড বা ইউনিট বেজ মেথড, ঠিক আছে, প্রোডাকশন বা ইউনিট বেজ মেথড। তো প্রোডাকশনের মধ্যে আমরা কি করছি, আমরা প্রথমেই বলেছি যে পার ইউনিট ডিপ্রিসিয়েশনটা বের করে নিব। তাহলে কি লিখেছি একটু দেখো, উপরে হচ্ছে ভ্যালু অফ অ্যাসেট মাইনাস সালভেজ ভ্যালু, আর নিচে ভাগ দিবা হলো এস্টিমেটেড প্রোডাকশন ক্যাপাসিটি বা ইউনিট। আমি এখানে ইউনিট লিখছি, এস্টিমেটেড ইউনিট দ্বারা ভাগ করবা। তো একটু আগে যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণের মধ্যে কি ছিল, 1 লক্ষ ইউনিট তৈরি করতে পারবে, মেশিনটার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, 10,000 টাকার একটা ভগ্নাংশের মূল্য। তো ঠিক আছে, আমি যদি এখানে বসাই তাহলে কি আসে, 1 লক্ষ মাইনাস 10,000 ডিভাইডেড বাই 1 লাখ ইউনিট। তাহলে পার ইউনিটে তুমি 0.9 টাকা বা 90 পয়সা করে তুমি অবচয় পাবে প্রতি এককে। এখন যদি ওই যে 2017-18 যে প্রোডাকশন ইউনিটের পরিমাণ বলেছিলাম সেই ইউনিটের উপর ভিত্তি করে তুমি এখন অবচয় নির্ণয় করবে। তো ঠিক আছে, তাহলে 2017-18 ওই অবচয়ের পরিমাণটা আমরা দেখে নিই। তাহলে এখানে কি লিখবে, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন, এইটা ডিপ্রিসিয়েশন পার ইউনিট বের করলা, এরপরে হলো অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা নির্ণয় করে নিব।
তো ঠিক আছে, দেখো এখানে সবচেয়ে সহজ বিষয় এটা মনে রাখবে যে যে কোনো ইউনিট যখন থাকবে একক, মাইল থাকুক, গজ থাকুক, ইয়ার্ড থাকুক, মিটার থাকুক, সেটাকে এইভাবে পদ্ধতি থাকে বের করে নেবে। তারপর বিভিন্ন সালে যে উৎপাদনগুলো করেছে সেই উৎপাদনের সাথে একক প্রতি, এই যে একক প্রতি যে অবচয়টা পেলে সেটাতে গুণ দিলেই অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা চলে আসবে। তাহলে এখানে কি করছি, 17 সালে 5,000 একক ছিল, সেটাকে 90 পয়সাতে গুণ দিলে 4,500 টাকা। 2018 সালে 9,000 একক ছিল, সেটাকে যদি আমি 0.9 দিয়ে গুণ দিই তাহলে 8,100 টাকা। এবং 2019 সালে যদি 20,000 একক তৈরি করে 0.9 দিয়ে গুণ দিই 18,000 টাকা। এটা হচ্ছে ইউনিট বেস বা অ্যাক্টিভিটি বেস বা প্রোডাকশন বেস যে অবচয়গুলো আসলো বাৎসরিক, সেই অবচয়ের পরিমাণ তোমরা এখানে দেখতে পারো। এইভাবে সেটা আবারও বলছি যে যদি কোনো ট্রাক থাকে, যে ট্রাকের পার কিলোমিটারে আমাদেরকে অবচয় বের করতে হবে, বা কস্টিং করার ক্ষেত্রে আমাদের অবচয় কত হয় মাইলেজে, তো যখন নাকি কোনো মাইলেজে কস্টিং করে তখন কিন্তু এইভাবেই কিন্তু বের করা হয় যে ঠিক আছে, ভ্যালু অফ ট্রাক মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড কিলোমিটার বা এস্টিমেটেড তার যে রানিং ক্যাপাসিটিটা আছে, যে কতটুকু রান করবে ভবিষ্যতে, তার উপরে নির্ভর করে কিন্তু আমরা সেটা দিয়ে ভাগ দিয়ে এইভাবে বের করবো। আর যে বছরে যতটুকু উৎপাদন করেছে বা দূরত্ব অতিক্রম করেছে বা বিভিন্ন সম্পদে বা বিভিন্ন রকম যে এককের পরিমাপগুলো দেওয়া থাকে, সেই পরিমাপগুলো দিয়ে আমরা একক প্রতি অবচয়কে গুণ দিব। তাহলেই আমাদের এই চলে আসবে যে বাৎসরিক অবচয়ের পরিমাণ কত। তো নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে এই পদ্ধতিতে কি। এবং এর পাশাপাশি একটি কথা বলে রাখি যে আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদেরকে ছোট একটা অঙ্ক দিয়ে অন্তত একটা জাবেদা বা 2-1 বছরের জাবেদা এবং তার পোস্টিংগুলো কীভাবে দিই, আমাদের যে ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টগুলো আছে, ইম্পর্টেন্ট অ্যাকাউন্টের মধ্যে যেমন ধরো অ্যাসেট অ্যাকাউন্ট, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এই তিনটা খতিয়ান হয়তো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, তো পরবর্তী লেকচারের আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে। তোমরা কিন্তু খুব বেশি বাইরে যাতায়াত করো না, কারণ এটি আমাদের জন্য নিরাপদ না। হ্যাঁ, যতটুকু বাইরের মানুষের সংস্পর্শে যতটুকু তুমি কম যাবে, তোমার নিজেকে তত কিন্তু নিরাপদে রাখবে। লেখাপড়ার প্রতি মনোযোগী হও। আবারও বলছি, প্রতি সপ্তাহেই বলি, প্রতি লেকচারেই বলি যে তোমরা নিয়মিত হও, ভালো থাকো, সুস্থ থাকো। আসলে তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমার এই বলা কোনো কাজে আসবে না। তো যাই হোক, পরবর্তী লেকচার পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।